নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশ রাজ্য রাজনীতির যাবতীয় খবরাখবর নিয়ে শুরু করছি 4:40। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা, আমার সঙ্গে কোয়েল। ভুয়ো নিয়োগ বাতিলের দাবিতে পথে এবিভিপি এসএসসি দপ্তর অভিযানের ডাক ঘিরে তুলকালাম। পথে আজকে দেওয়া হয় বিক্ষোভ মিছিল। আগে থেকে আচার্য সদনের সামনে মোতায়েন রাখা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। করুণাময়িত প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির বিক্ষোভ কর্মসূচি শুরু হতে উত্তেজনা চরমে পৌঁছয়। আন্দোলনে নেমে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবিভিপির কর্মীরা। তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয়ে যায় হাতাহাতি, ধস্তাধস্তি, রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এবিভিপি নেতাকর্মীকে আটক করা হয়। রীতিমতো চ্যাংদোলা করে পুলিশ তাদের তুলে নিয়ে যায়। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে এবিভিপি মিছিল ঘিরে তুলকালাম। টিএমসিপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। এদিন ঘোষিত কর্মসূচির মতো পথে নামে এবিভিপি। চোর ধরো, জেলে ভরো স্লোগান তুলে মিছিল। ফুল ঝরে তা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলে যাওয়ার সময় হঠাৎ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। দুর্ঘটনায় আহত দুপক্ষের 8 জন। যদিও পাল্টা টিএমসিপি নেতাদের দাবি, কলেজে পরীক্ষা চলছে। এ সময় উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় এবিভিপি প্রথমে হামলা করে। গোটা ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। এবারও সিবিআই এর তলবের পরেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। সেই বার্তা নিয়ে বুধবার সকাল সকাল নিজাম প্যালেসে পৌঁছে যান তার আইনজীবী। জানা গিয়েছে সিবিআই আধিকারিকদের কাছে অনুব্রত মণ্ডল বিস্তারিত মেডিকেল রিপোর্ট জমা করে এসেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে একাধিক শারীরিক সমস্যার জন্য টোটাল বেড রেস্টের প্রয়োজন রয়েছে। বীরভূমের তৃণমূল জেলার সভাপতির হাজিরার জন্য আরও 14 দিন সময় চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। গত সোমবার গরুবাজার মামলাতে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে সিবিআই তলব করে। ওই দিন কলকাতাতে এলেও নিজামের বদলে তিনি পৌঁছে গিয়েছিলেন এসএসকেএমে। ফের বোলপুরে ফিরে যান। তারপর আবারও আজ তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি আসেননি। অনুব্রতর কথাতেই তাকে বেড রেস্টের নিদান। বিস্ফোরক দাবি খোদ তার চিকিৎসকের। গতকাল 7 সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তার দাবি, প্রেসক্রিপশন নয়, সেফ সাদা কাগজে অনুব্রতকে বিশ্রামের পরামর্শ লিখে দেন তিনি, আর তা করেছেন অনুব্রতর দাবি মেনে। উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে আমাকে 14 দিনের বেড রেস্ট লিখে দিন। এবার আমি আর একটা মেল সিস্টার গেছি। এত হসপিটাল নয় যে অনেক ডাক্তার অনেক নার্সের মধ্যে আছি। আমি ওনার বাড়িতে গেছি, উনি একজন সভাপতি, উনি রিকোয়েস্ট করছেন, ফলে আমি রিকোয়েস্টটা ফেলতে পারিনি। এসএসকেএমের পরেও কেন বোলপুরে ফের চেক আপ করালেন অনুব্রত? কেন তার বাড়ি গিয়ে চেক আপ করা হলো? কার বা কাদের নির্দেশে? সরকারি প্যাডের বদলে কেন সাদা কাগজে প্রেসক্রিপশন? এমনই একাধিক প্রশ্ন উঠছে অনুব্রতর অসুস্থতা ঘিরে, যদিও উত্তর অধরা। বোলপুর মহকুমা হাসপাতাল সুপারের নির্দেশে অনুব্রতর বাড়িতে যেতে হয়। সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে চিকিৎসকের দাবি। চন্দ্রনাথ অধিকারীর স্বীকারোক্তি ঘিরে স্বভাবতই বিতর্ক চরমে। তার এও দাবি যে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে হচ্ছে হাসপাতাল সুপারের নির্দেশে। কোনো বিশেষ পরিস্থিতিতে কারো বাড়িতে সরকারি চিকিৎসককে পাঠানো যেতে পারে, তবে তার জন্য সরকারি নির্দেশের প্রয়োজন হয়। অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠানো নিয়ে গতকাল সেরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি, দাবি বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। বিরোধীদের অভিযোগ, অসুস্থতাকে ঢাল বানিয়ে সিবিআই এর হাজিরা এড়াতে ব্যস্ত অনুব্রত। এদিকে আবার বোলপুর মহকুমা হাসপাতালের সুপার নিজেই গত শনিবার থেকে ছুটিতে রয়েছেন বলে খবর। ছুটিতে থাকা সত্ত্বেও কিভাবে তিনি চন্দ্রনাথকে কেষ্টর বাড়ি যাওয়ার নির্দেশ দিতে পারেন, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রক্ষা কবচ পেতে এবারে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন অনুব্রত। বারবারই ইমেল এবং বোলপুরে বাড়িতে গিয়ে সিবিআই নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এবারে শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চলেছেন। জানা গিয়েছে রক্ষা কবচ পেতে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। মূলত অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন করা হতে পারে। গরু পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছে। তিনি মাত্র একবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। এভাবে বারবার হাজিরা এড়ানোয় সিবিআই কড়া পদক্ষেপ করতে পারে বলেই মনে করা হচ্ছে। বারবার তলবের পরেও গড়হাজির অনুব্রত। কখনো অসুস্থতা, কখনো অন্য কাজে ব্যস্ততার যুক্তি। হাজিরা এড়িয়েই চলেছেন অনুব্রত মণ্ডল। আর এই পরিস্থিতিতে এবার কড়া পদক্ষেপের ভাবনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সূত্রের খবর, আদালতে দ্বারস্থ হতে পারে সিবিআই। গত সোমবার গরু পাচার মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে রয়েছে অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেন সহ একাধিক নাম। সাইকেলকে জেরা করে প্রচুর তথ্য মিলেছে বলেও খবর। তার ভিত্তিতে অনুব্রতকে জেরা করতে চাইছেন গোয়েন্দারা, কিন্তু অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। ডাক্তারকে দিয়ে বেড রেস্ট লিখিয়েও ক্ষান্ত নন অনুব্রত। এবারে অপারেশনের জন্য জোড়াজুড়ি। ফিস্টুলার সমস্যার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজে তার আবেদন, কোনো ডাক্তার দেখে তার অপারেশন করুন এখনই। সোমবারই অনুব্রত মণ্ডলকে পরীক্ষার পর তার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলে এসএসকেএমের চিকিৎসকরা জানিয়েছিলেন। তারপরে মঙ্গলবারও বোলপুর হাসপাতালে এক চিকিৎসক, নার্স সহ 4 জনের দল চিকিৎসার জন্য পৌঁছন। বলা হয় ফিস্টুলার সমস্যায় কাহিল কেষ্ট, তবে তা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড়ও উঠেছে। আর এবারে এই অবস্থায় অপারেশনের জন্য নিজেই তৎপর হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল।
টেট নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের তলব করল ইডি। সমস্ত নথি নিয়ে তাকে ইডির দপ্তরে আসতে বলা হয়েছে। আগামী সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে যাওয়ার পরপরই তাকে পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। ইতিমধ্যে তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। সূত্রের খবর, উদ্ধার হয় বেশ কিছু নথি। তার জেরেই ফের তাকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্যে যেভাবে শাসক দলের মন্ত্রী নেতারা দুর্নীতিতে জড়িয়ে গ্রেফতার হচ্ছেন, তাতে ৩৫৬ ধারা জারি হওয়ার মতোই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সুকান্ত, তৃণমূলই সেই দিন ডেকে আনছে বলে তার কটাক্ষ। যদি একের পর এক মন্ত্রী এইভাবে ধরা পড়ে এবং জেলের ভেতরে যায়, তখন তো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয়েই পড়বে স্বাভাবিকভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে এবার রাষ্ট্রপতির দরবারে বঙ্গ বিজেপি। বাংলায় দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ এবং সবটাতেই রয়েছে শাসক দলের যোগ। চিঠি দিয়ে দাবি বিজেপির। পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি থেকে অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলা তুলে আনা হয়েছে একাধিক ইস্যু। দ্রৌপদী মুর্মুকে দেওয়া চিঠিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ। রায়সেনায় হাজির সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। শাসক দলের ১৯ জনের বিরুদ্ধে সম্প্রতি বৃদ্ধি মামলাতে এবারে তেড়ে ফুড়ে ময়দানে তৃণমূল। বাম কংগ্রেসকে একযোগে তোপ শাসক দলের। সম্পত্তি বৃদ্ধি শুধু তৃণমূল নেতা মন্ত্রীদেরই হয়েছে এমনটা নয়, সম্পত্তি বৃদ্ধি বাম কংগ্রেস নেতাদেরও হয়েছে। তালিকাতে রয়েছেন সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, কান্তি গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য সহ আরও অনেক বাম কংগ্রেস নেতার নাম আক্রমণ ব্যর্থ বসুর। আয় বৃদ্ধি কোনো অপরাধ নয়, বিষয়টি নিয়ে রাজনৈতিক জল ঘোলা হচ্ছে আর কিছুই নয়, মন্তব্য ফিরহাদের। আপাতত সংশোধনাগারে বসে মেডিটেশনই ভরসা অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, জেলে এখন মেডিটেশনে মনোযোগ দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রথম কয়েকদিন একেবারে মনমরা হয়েছিলেন, ধীরে ধীরে তা কাটছে। এখন অন্য বন্ধুদের সঙ্গে অল্প বিস্তর কথাও বলছেন। জেল লাইব্রেরি থেকে আনা বইও পড়ছেন তিনি। তবে জেলের খাবার নিয়ে এখনও সন্তুষ্ট নন তিনি। তা নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে তার, যদিও সংশোধনাগারে তৈরি খাবারই খাচ্ছেন তিনি। তারকেশ্বরে যাওয়ার পথে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে পথ দুর্ঘটনা, আহত ১৪ জন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রায় ২০ জনের মতো পুণ্যার্থী। সম্প্রীতি উড়ালপুলে মোল্লার গেটের কাছে গাড়ির চাকা ফেটে তা উল্টে যায়। গাড়িতে থাকা প্রত্যেকেই কম বেশি আহত হয়েছেন বলে খবর। তার মধ্যে ১৪ জনের আঘাত গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহেশতলা থানার পুলিশ। আহতদের বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে পরে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদায় সালিশি সভায় শুটআউট, এলোপাথারি গুলি ছোড়ার অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। গুলিতে গুরুতর জখম এক কিশোর। এছাড়াও ধারালো অস্ত্রের আঘাতে জখম আরও ২ জন। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হান্না মোহাম্মদপুর গ্রামের ঘটনা। সালিশি সভার বিচার না মেনে অভিযুক্ত গুলি করতে থাকে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রশিদুল শেখ। জানা গিয়েছে, অভিযুক্ত গত শুক্রবার গ্রামের এক মহিলার বাড়িতে ঢুকে পড়েছিল। সে নিয়েই সালিশি সভা হয়। অভিযুক্তের ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। সে সভা ছেড়ে পালানোর চেষ্টা করলে আটকানো হয় তাকে। সে সময়ই হামলা। অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, আহত কমপক্ষে ১০ জন। ঘটনা মালদার নেতাজি মোড়ে। স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ দাসের উদ্যোগে মালদাতে মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেরা সাজসজ্জা, ট্যাবলো এবং কসরত দেওয়ার জন্য পুরস্কার দেওয়া হচ্ছিল। প্রচুর মানুষ সেখানে হাজির হয়। ঠিক তখনই বিপত্তি ঘটে। হুড়মুড়িয়ে গোটা মঞ্চই ভেঙে পড়ে। আহত হয়েছেন উদ্যোক্তাও। ঘটনার আকস্মিকতাতে হকচকিয়ে যান সকলে। মঞ্চে বেশ ভিড় ছিল সে সময়, ফলে সকলেই কম বেশি আহত। ঘটনার জেরে উত্তেজনা এলাকায়। গভীর নিম্নচাপ কিছুটা শক্তি হারিয়ে মধ্যপ্রদেশে সরে গিয়েছে। বাংলার উপকূলে হাজির নতুন ঘূর্ণাবর্ত। এদের প্রভাবে বৃষ্টি চলবে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। কাল ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ফের রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে আজও দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে। তার মধ্যে স্নানে মেতেছেন পর্যটকরা। ঝোড়ো হাওয়া রয়েছে, তার উপরে ভোরের জোয়ারে প্রবল জলোচ্ছ্বাস দেখা গেছে। গার্ডওয়াল টপকে সমুদ্রের জল ঢুকে যায় লাগোয়া রাস্তাতে। তা দেখে শুনে উচ্ছ্বসিত পর্যটকরা। গার্ডওয়ালের সামনেই ভিড় জমান। সমুদ্রে নামা বারণ, তাই পাড়ে দাঁড়িয়ে সমুদ্র স্নানে মেতে উঠলেন সবাই। এদিকে এই পরিস্থিতিতে সতর্ক রয়েছে জেলা প্রশাসন। ২৫টি ব্লকে আপৎকালীন দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে। দীঘা ছাড়াও মন্দারমণি, জুলপুর সহ উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ নজর। শ্রম আইন না মেনে বেআইনিভাবে কাজ করানোর প্রতিবাদে পথ অবরোধ শ্রমিকদের। বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এখানে আলশেখানা এলাকায় রয়েছে একটি বেসরকারি অয়েল মিল। জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই শ্রমিকরা এই মিলে কাজ করতে আসেন। তাদের অভিযোগ, মাইনে ঠিকমতো হয় না, কাজের ক্ষেত্রে সময়ও মানা হয় না। সপ্তাহের মধ্যে কখনো কাজ হয় ২ দিন, আবার কখনো ৩ দিন। আবার অনেক সময় তাদেরকে কাজে নেওয়াই হয় না বলে অভিযোগ। প্রতিবাদে শতাধিক শ্রমিক বাংলাদেশ সীমান্তগামী রাস্তা অবরোধ করে এদিন বিক্ষোভ দেখান। যদিও মিল কর্তৃপক্ষের বক্তব্য, এই অভিযোগগুলি ভিত্তিহীন।
জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে এলাকার বাসিন্দাদের। এরকমই দুরবস্থা রাস্তার। বেলভারি ব্লকের খয়েরডাঙ্গা থেকে কুশমুড়া হয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত এই রাস্তা এরকমই বেহাল। এই রাস্তা দিয়ে 10টি গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে রোজ যাতায়াত করতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছে, কিন্তু সমস্যার কোনো সমাধানই হয়নি। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। কাদা ছাড়া আর কিছুই নেই। এই পথে যাওয়া কার্যত অসম্ভব, তবুও প্রাণ হাতে নিয়ে সেটাই করতে হচ্ছে। সীমান্তে সাইকেলের টিউব থেকে উদ্ধার হলো প্রচুর রূপোর গয়না। বিএসএফ এর তৎপরতায় আটকে গেল পাচার। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। টহল দেওয়ার সময় সীমান্তের চেকপোস্টের সামনে একটি সন্দেহজনক সাইকেল পড়ে থাকতে দেখেন 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। আর সেই সাইকেল চেক করতে গিয়ে চোখ কপালে সবার। সাইকেলের চাকা টিউবের মধ্যে থেকে বেরিয়ে আসে প্রচুর রূপোর গয়না। যদিও এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক বা গ্রেফতার করা যায়নি। ড্রেন সংস্কার না হওয়াতে ক্ষোভ, অভিযোগ ড্রেনে জমছে মশার লার্ভা। আতঙ্কিত আরামবাগ শহরের মাজুনসোন। আরামবাগ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঠিকমতো ড্রেন সংস্কার না হওয়াতে জল জমছে, এমনটাই দাবি স্থানীয়দের। তাদের আশঙ্কা, ডেঙ্গি বা ম্যালেরিয়া মশা এতেই বেড়ে চলেছে। পরিস্থিতি এরপর ভয়ঙ্কর আকার নেবে এবং এখন এটাই চিন্তা স্থানীয়দের। পুরসভার পক্ষ থেকে 2-1 বার ড্রেন সংস্কার করা হলেও বেশিরভাগ সময় নজর দেওয়া হয় না। মশার লার্ভা মারার জন্য ঠিকমতো স্প্রে করা হচ্ছে না বলে অভিযোগ করছেন আরামবাগবাসী। বসিরহাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বসিরহাট জেলা হাসপাতালে 20 জন ভর্তি। বাড়ছে ডেঙ্গির প্রকোপ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী চিকিৎসকরা উপসর্গ দেখলে ডেঙ্গি পরীক্ষার নিদান দিচ্ছেন। ইতিমধ্যেই 2 জনের ডেঙ্গিও ধরা পড়েছে বলেও খবর। তার উপর যেভাবে জ্বরে আক্রান্তের লাইন পড়ছে হাসপাতালগুলিতে, তাদের চিন্তায় প্রশাসন। আক্রান্তদের মধ্যে সংখ্যায় শিশু এবং মহিলারা বেশি। বাদুড়িয়া ও স্বরূপনগর সহ একাধিক ব্লকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি ও কোভিড নিয়ে সচেতনতামূলক প্রচার করছেন। ফের উস্কানিমূলক মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। দুর্নীতি এবং কাটমানি ইস্যু নিয়ে তৃণমূলকে কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি। কিছুদিন আগে তৃণমূল নেতাদের গণধোলাইয়ের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবারে বিজেপি বিধায়কের গলায় শোনা গেল তৃণমূল নেতাদের পালিশ করার এবং কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নেওয়ার। প্রকাশ্য সভাতে হুমকি দিলেন বললেন অমরনাথ শাখা। পরে তার সাফাই, কোনো উস্কানি নয়, সাধারণ মানুষের মনের কথা তিনি তুলে ধরেছেন। পাল্টা তৃণমূলের বক্তব্য, বিজেপি বিধায়ক উন্নয়নের ধারে কাছেও নেই। এইসব উস্কানিমূলক কথাবার্তা বলে শান্ত ওন্দাকে অশান্ত করতে চাইছেন তিনি। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। উত্তর 24 পরগনার ভোলা কর্ণ মাধবপুরের ঘটনা। আহত রিয়া দাসকে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এলাকায়। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত স্বামী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ভোলা ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ। 2020 বিদ্যুৎ আইন, কৃষকদের জন্য ন্যায্য ফসলের দাম নিয়ে লোকসভায় কোনো আলোচনাই হয়নি। তারই প্রতিবাদে বিদ্যুৎ আইনের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ সারা ভারত ক্ষেতমজুর কৃষক সংগঠনের। বসিরহাটের ইটিন্ডা রোডে বিক্ষোভ, টাউন হলের সামনে উত্তেজনা। বিক্ষোভকারীদের দাবি, সারা দেশে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকার বিশ্বাসঘাতকতা করেছে, কথা দিয়ে কথা রাখেনি। লোকসভায় এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু তাও হয়নি। বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ দেখানো হয়। কাজ না হতে রাতারাতি বসিয়ে দেওয়া হলো 100 দিনের ফলক। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী দল জেলায় আসায় পিঠ বাঁচাতে রাতারাতি ফলক বসানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। কেন্দ্রীয় দল আসবে তাই ফলক বসানো হয়েছে বলে স্বীকারও করেছেন উপপ্রধান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রায়গঞ্জের ভট্টদিঘি গ্রামে। প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 12 লক্ষ টাকা, কিন্তু কোনো কাজই হয়নি বলে অভিযোগ। কুলেক নদীর সংস্কারই হোক বা শ্মশানের মাটি সমান করা, এমনকি গাছ লাগানো, কিছুই করা হয়নি। অথচ কাজ না করে ফলকে কাজ শেষ করে টাকা খরচ করে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পথ দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। পিকআপ ভ্যানের ধাক্কাতে মৃত্যু এক সাইকেল আরোহীর। বাঁকুড়া জয়পুর থানার সুপজোড়া গ্রামের কাছে ঘটনা ঘটে। হীরালাল নায়ের নামে স্থানীয় এক বাসিন্দা সাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। স্থানীয়রা হীরালালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ছুটছিল বলেই অভিযোগ। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী পাতিনা গ্রামে আচমকাই হানা হাতির দলের। চাষের জমিতে তাণ্ডব এবং গ্রামবাসীরা হাতির দলটিকে ধানের চাষের জমি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যেভাবে গজরাজরা ধানের চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে মাথায় উঠেছে কৃষিকাজ, ক্ষতি ফসলে। কয়েকদিন ধরে এই এলাকায় হাতির তাণ্ডব চলছে। বারবারই এলাকায় ঢুকে পড়ছে হাতিগুলি। বারবার বন দপ্তরকে জানানো সত্ত্বেও হাতির দলটিকে সরানোর কোনো ব্যবস্থাই করা হচ্ছে না বলে অভিযোগ। বন দপ্তরের উপর বাড়ছে ক্ষোভ।
হালি শহরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চায়ের দোকানে, তীব্র উত্তেজনা এলাকায়। হালি শহরে ফাঁসিতলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চায়ের দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, সেই সময় দোকানে মালিক তারক দাস একাই ছিলেন। দুজন মুখে রুমাল বেঁধে বাইকে চেপে এসেছিল বলে জানা গিয়েছে। দোকানে ঢুকে টাকা চায় তারা, এরকমই অভিযোগ দাস পরিবারের। এরপর লুটপাট চালায় তারা। বেরিয়ে যেতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় থানাতে। কে বা কারা জড়িত, হঠাৎ কেন চায়ের দোকানে হানা, তা খতিয়ে দেখছে পুলিশ। একের পর এক বাড়িতে চুরি, আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার জয়পুর থানার রাজশোল গ্রামে। কারো বাড়ি থেকে মোবাইল ফোন, আবার কারো বাড়ি থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে চম্পট দেয় চোরের দল। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে চোরের দল হানা দিয়েছিল গ্রামে। তেমন টাকা পয়সা অবশ্য পায়নি তারা, তাই মোবাইল থেকে এলপিজি সিলিন্ডার নিয়ে পালায় তারা। সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব গ্রামবাসীরা। ৭৫ ফুটের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বিজেপির। আজাদি কে অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে বিজেপি সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে বহরমপুর জেলা কার্যালয় থেকে ৭৫ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা শুরু হয়। জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বহরমপুর জল ট্যাঙ্কি মোড়, সেখান থেকে বাস স্ট্যান্ড হয়ে রবীন্দ্র সদন সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে শেষ হয়। কেউ পরেছেন লাল পেরে শাড়ি, কেউ হলুদ রঙের, কেউ আবার নতুন সালোয়ার। এ যেন পুজোর আগে বোধনের ছটা। রাখির আগেই উৎসবে মেতে উঠল স্কুল পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের সামাট প্রাথমিক স্কুলের ছবি এটি। রাখি পূর্ণিমার আগের দিনে রাখি বন্ধনে মাত্র সবাই। স্কুল চত্বরে নাচ গান, অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া সবেরই জম্পেশ আয়োজন করা হয় শিক্ষকদের উদ্যোগে। শুধু নিজেদের হাতেই রাখি বাঁধা নয়, গাছ লাগান প্রাণ বাঁচান বার্তা সামনে রেখে স্কুল চত্বরে গাছেও রাখি বাঁধে তারা। দক্ষিণ দমদমে তৃণমূল কাউন্সিলরের নাম করে পড়ল একের পর এক পোস্টার। টেটের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ পোস্টারগুলোকে। কাউন্সিলর বরুণ নন্দী শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। দক্ষিণ দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ওই তৃণমূল কাউন্সিলরের নামে তার ওয়ার্ড অফিস এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার দিল তা নিয়ে তোলপাড় এলাকায়। টাকা তছরূপের অভিযোগ তুলে পোস্টারে লেখা বরুণ নন্দী দূর হাঁটো। অনেক জায়গায় মনীষীদের ছবির ওপরেই সেঁটে দেওয়া হয়েছে পোস্টারগুলি। উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত তৃণমূলের। এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকেও বিরত ছিল তৃণমূল। বাংলা রাজ্যপাল পদে থাকাকালীন জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য প্রশাসনের বিবাদ বারবার সামনে এসেছে। নানা ইস্যুতে একাধিকবার তরজায় জড়িয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছয়। এমনকি রাজ্যপাল বদলের দাবিতে বহুবার সুর চড়িয়েছে বাংলার শাসক দল। দুপক্ষের তিক্ততা বারবারই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ধনখড়ের উপরাষ্ট্রপতি পদে শপথেও তার অন্যথা হলো না। অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতিশ কুমারের। ডেপুটি লালু পুত্র তেজস্বী। আজই সফর শুরু মহাজোটের। দুপুরে রাজভবনের শপথ অনুষ্ঠান। ২২ বছরের কেরিয়ারে অষ্টমবার শপথ নীতিশের। ক্যাবিনেটও চমক রয়েছে। বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। সরকার গড়তে দরকার ১২২ জন বিধায়কের সমর্থন। গতকালই রাজ্যপালের সঙ্গে দেখা করে তার থেকে অনেক বেশি বিধায়কের সমর্থনের কথা নীতিশ জানিয়ে এসেছেন। তাদের দাবির সঙ্গে রয়েছে ৭টি দলের ১৬৪ জন বিধায়কের সমর্থন। ফের মসনদে বিহারের চাচা ভতিজা জুটি। বিহার জুড়ে বিশ্বাসঘাতক দিবস পালন বিজেপির সঙ্গে জোট ছেড়ে আরজেডি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে নীতিশ। এরই বিরুদ্ধে সুর চড়িয়ে আন্দোলন বিক্ষোভ গেরুয়া শিবিরে। বিজেপির অভিযোগ বিশ্বাসঘাতকতা করেছেন নীতিশ কুমার। নীতিশের এই সিদ্ধান্তের জন্য বিহারবাসী কোনোদিনই তাকে ক্ষমা করবে না বলেও দাবি বিজেপি নেতাদের। কম আসন পাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী করা হয়েছিল নীতিশকে। জোট ধর্ম বরাবর পালন করেছে বিজেপি, কিন্তু নীতিশ তা করলেন না তো বিহার বিজেপি। কয়েক মাসের ব্যবধানে আবারও করোনা আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী। তিনি নিজেই টুইট করে করোনা সংক্রমণের কথা জানিয়েছেন। আপাতত আইসোলেশনে। দলীয় কাজে প্রিয়াঙ্কার লখনৌ যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তিনি সফর কাটছাট করে ফিরে এসেছেন দিল্লিতে। উপসর্গ দেখে তার করোনা টেস্ট হয়, রিপোর্ট পজিটিভ। এর আগে জুন মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা। ৮টি দেশের ক্রীড়াবিদদের পরাস্ত করে ক্যারাটের জোড়া মেডেল জয় ঋতিকা নাথের। টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঋতিকা ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ইটালি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, নেপাল, বাংলাদেশের মতো ৮টি দেশকে হারিয়ে সোনা ও রূপার জোড়া মেডেল জিতে নিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ভারত তথা বাংলার নাম উজ্জ্বল করেছেন ঋতিকা। এবার তার আগামী লক্ষ্য বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যোগ দেওয়া। দুস্থ পরিবার, কিন্তু তার মধ্যেও বিশ্বজয়ের স্বপ্ন তার চোখে মুখে।